নমস্কার, কলকাতা টিভিতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি OneXBet প্রেজেন্টস স্টেডিয়াম বুলেটিন নিয়ে। আজকে তো মহাপঞ্চমী, আর মহাপঞ্চমী মানেই একদিকে যেমন দর্শকদের কিন্তু ভিড় পড়ে গেছে, পুজো প্যান্ডেলে প্যান্ডেলে থেকে ভিড় আসছে, উৎসব এলেই একটা আলাদা এনার্জি কাজ করে, একটা আলাদা উত্তেজনা কাজ করে, এবং আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে এবং সেই ম্যাচ নিয়েও কিন্তু একটা আলাদা উন্মাদনা উত্তেজনা কাজ করছে। আমরা সেই সমস্তটা নিয়েই আজকে আমাদের স্টেডিয়াম বুলেটিনে আলোচনা করব, আর সেই মুহূর্তে স্বাগত জানাবো আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষকে। জয়জ্যোতিদা, স্বাগত কলকাতা টিভিতে। এবং আজকে মহাপঞ্চমী, প্রথমেই তোমাকে মহাপঞ্চমীর শুভেচ্ছা জানাবো। এবং আমরা আজকে মিক্স ম্যাচ রয়েছি, আমি বাঙালিয়ানায় পুরো একদম। আর যেটা বলছিলাম যে উৎসব মানেই তো ধরো একটা আলাদা এনার্জি কাজ করে, উন্মাদনা উত্তেজনা কাজ করে, আর খেলা মানেও কিন্তু তাই। আর যেহেতু কালকে ইন্ডিয়া এবং বাংলাদেশ তারা মুখোমুখি হতে চলেছে, পাশাপাশি উইমেন্স ওয়ার্ল্ড কাপও রয়েছে, সব মিলিয়ে একটা আলাদাই ভাইবস এই মুহূর্তে রয়েছে। যে বিষয়টা প্রথমে তোমার কাছে জানতে চাইবো জয়জ্যোতিদা, এই যে দিল্লিতে আগামীকাল ভারত এবং বাংলাদেশের এই যে ম্যাচ হতে চলেছে, সেই ম্যাচের ক্ষেত্রে কম্বিনেশনটা ঠিক কি হতে চলেছে দুজনের ক্ষেত্রে? অনেক ধন্যবাদ অভিক। প্রথমে তোমাকে মহাপঞ্চমীর শুভেচ্ছা জানাচ্ছি। আর একদমই পুজো চলে এসছে, আর ক্রিকেটও কোথাও না কোথাও একটা উৎসব, একটা ফেস্টিভ্যাল, একটা কার্নিভাল। যদিও এই ক্রিকেটকে ঘিরে, মানে ভারত বাংলাদেশকে ঘিরে কিন্তু অন্য উত্তেজনাও রয়েছে। আমরা জানি যে যেখানে খেলা, দিল্লিতে খেলা আগামীকাল অরুণ জেটলি স্টেডিয়ামে, এবং দিল্লির আশেপাশেই কিন্তু শেখ হাসিনাও কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন। তাই উত্তেজনাটা রয়েছে শুধু ক্রিকেটীয় কারণে নয়, অক্রিকেটীয় কারণেও কিন্তু যথেষ্ট রকম উত্তেজনা রয়েছে ভারত বাংলাদেশ এই টি-20 ম্যাচকে ঘিরে। এর আগে আমরা দেখেছি যে গোয়ালিয়রে যখন ম্যাচ হয়েছিল তখন হিন্দু মহাসভা বিক্ষোভ প্রদর্শন করার চেষ্টা করেছিল। কানপুর টেস্টের সময় কিন্তু একই দৃশ্য ধরা পড়ে। যদিও আজকে দিল্লি থেকে যে খবরটা পাচ্ছি যে দিল্লি একদম মানে নিরাপত্তা জোনে যেন ঢুকে গিয়েছে, এবং দুটি দলই যে হোটেলে রয়েছে সেখানে একদম নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সেই হোটেল। আর নিরাপত্তা যে থাকবে এটা খুব স্বাভাবিক। তবে তুমি যেটা বললে যে টিম কম্বিনেশন কি হতে পারে, দেখো প্রথম টি-20 ম্যাচ ভারত জিতেছে এবং অলরাউন্ড পারফরমেন্স, 3D পারফরমেন্সে ভারত দুর্মুষ করেছে বলা যেতে পারে এক্ষেত্রে বাংলাদেশকে। উইনিং কম্বিনেশনের উপরেই কিন্তু ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। তবে একটা দুটো চেঞ্জ হলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। এক্ষেত্রে বলে রাখি যে হর্ষিত রানা, যিনি নাকি দিল্লিরই ছেলে এবং গেভরা বলে একটি জায়গায় তার বড় হয়ে ওঠা, নজাফগড় থেকে একটু কাছে, তিনি সুযোগ পেলেও পেতে পারেন। তিনি গম্ভীরের খুব প্রিয় পাত্র, KKR-এর হয়েও কিন্তু তিনি অনেক ভালো ভালো পারফরমেন্স দিয়েছেন, 19টি উইকেট নিয়েছিলেন গত IPL-এ। তাই তাকে যদি দেখা যায় অবাক হওয়ার কিছু থাকবে না। এবার প্রশ্ন হচ্ছে যে তিনি কার জায়গায় ঢুকবেন। বলা হচ্ছে যে ওয়াশিংটন সুন্দরের জায়গায় হয়তো হর্ষিত রানাকে নেওয়া হতে পারে। আর একই সঙ্গে তিলক ভার্মা নামও উঠে আসছে। তিলক ভার্মা কার জায়গায় ঢুকবেন? নীতিশ রেড্ডি, যিনি নাকি গত ম্যাচে অভিষেক করেছেন এবং ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দেখে নিতে চাইছে এক্ষেত্রে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে কোন কোন খেলোয়াড়কে সুযোগ দেওয়া উচিত, কোন কোন খেলোয়াড়কে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য তৈরি করা উচিত। সব একদম একটা গেম প্ল্যান চলছে এই ভারত বাংলাদেশ সিরিজকে ঘিরে। তাই নীতিশ রেড্ডি পারফর্ম করেছেন, ডেলিভার করেছেন। তার জায়গায় যদি তিলক ভার্মা আগামীকাল আসেন তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে অবশ্যই ভারত টি-20 ম্যাচটা জিততে চাইবে, কারণ কালকে ম্যাচ জিতবে, সিরিজ জিতবে, 3 ম্যাচের সিরিজ, এবং ওইটাই কিন্তু প্রাথমিক লক্ষ্য থাকবে ভারতীয় দলের। একেবারেই তাই। সেক্ষেত্রে বাংলাদেশও কিন্তু একটা টাফ ফাইট দেওয়ার চেষ্টা করবে অবশ্যই ভারতকে, এবং সেক্ষেত্রে তারাও চাইবে আগামীকালের ম্যাচটা যেন বাংলাদেশ তারা জিততে পারে, ভারতের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিতে পারে। অবশ্যই আমাদের তো এই যে লড়াই হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এই যুযুধান দুপক্ষের লড়াই, সেই লড়াইয়ের দিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে এই যে দুটো টিম রয়েছে বাংলাদেশ এবং ভারত, সেক্ষেত্রে কোন কোন ক্রিকেটার বাছাইটা তো খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে কোন কোন ক্রিকেটার আগামীকাল চমক দিতে পারে দুপক্ষের তরফ থেকে, কি মনে হচ্ছে? দেখো, আরো একটা কথা বলে রাখি যে ট্রাম্প কার্ড কারা কারা হতে পারে, রূপের তাস কারা কারা হতে পারে তুমি জিজ্ঞেস করলে। তবে বলে রাখি যে মাহমুদুল্লাহ আজকে প্রেস কনফারেন্স করেন, তিনি কিন্তু রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন, এবং এটা ডিসাইডেড ছিল যে মাহমুদুল্লাহ তিনি রিটায়ারমেন্ট ঘোষণা করবেন, এবং তিনি রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন আজকে। আর হায়দ্রাবাদে শেষ টি-20 ম্যাচটাই কিন্তু তার শেষ টি-20 ম্যাচ হতে চলেছে বাংলাদেশের জার্সিতে। 2007 সালে তার অভিষেক হয়, টি-20 দলে তিনি সুযোগ পান, এবং তারপরে লম্বা সফর। তিনি বলছেন যে আমি
ভীষণ স্যাটিসফাইড যে বাংলাদেশের হয়ে তিনি পারফর্ম করেছেন এত বছর ধরে, আর কোনো আক্ষেপ নেই তার। সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, তার হেটার্সদেরও যারা সমালোচক তাদেরকেও কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। তাই মাহমুদুল্লাহর এই আপডেটের সঙ্গে বলে রাখি যে কালকে কারা কারা ট্রাম্প কার্ড হতে পারে। হার্দিক পান্ডিয়ার দিকে অবশ্যই নজর থাকবে। হার্দিক পান্ডিয়া যে নো লুক শট খেলেছেন এর আগের ম্যাচে, ওটা কিন্তু একদম সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং, এখনও পর্যন্ত ট্রেন্ডিং। দুটো পারফরমেন্স করেছেন, দুটো ক্যাচ নিয়েছেন, উইকেট নিয়েছেন একটি, এবং একই সঙ্গে এই যে তার কি বলবো, তার সোয়াগ, হার্দিক পান্ডিয়া যে মস্তানি, যে দাদাগিরি দেখিয়েছেন, সেটা আবারও অরুণ জেটলি স্টেডিয়ামে দেখাক, সেটা অবশ্যই চাইবে প্রত্যেকে। আর এই ধরনের কিছু শট, নো লুক শট বা টিপিক্যাল যে ইনসাইড আউট শট হার্দিক পান্ডিয়া খেলেন, সেই ধরনের শটগুলো আসুক। আর যেটা বলছিলেন যে ফেস্টিভ্যালের মুহূর্ত, ওখানে এখন রামনবমীর সেই অ্যাটমসফিয়ার, তাই রামনবমীর এই উদযাপনটা হার্দিক পান্ডিয়ার ব্যাটের মাধ্যমে হোক, এইটুকু কিন্তু প্রত্যেকেই চাইবে দিল্লিবাসী। আর একই সঙ্গে আরও একজনের কথা বলবো, অর্শদীপ সিং। তিনি আজকে প্রেস কনফারেন্স করেছেন, আর তিনি যথেষ্ট আশাবাদী যে ভালো পারফরমেন্স করবেন, এবং তিনি বলছেন যে লাল বলের ক্রিকেটে ভালো পারফরমেন্স দেওয়ার ফলে অনেকটা ইজি হয়ে গেছে টি20 ফর্ম্যাটটা তার কাছে। তিনি দলীয় ট্রফিতে খেলেছেন, এবং একবার জসপ্রীত বুমরা ব্রেকফাস্ট টেবিলে বসে অর্শদীপকে বলেছিলেন যে দেখো অর্শদীপ, তোমাকে কিন্তু 3টি ফর্মেটেই খেলতে হবে, কারণ তুমি দুর্দান্ত ক্রিকেটার আর তুমি রেয়ার ট্যালেন্ট, তাই সেটা ধ্যানে রেখো। তিনি আজকে প্রেস কনফারেন্সে সেটা কিন্তু বললেন যে আমার লক্ষ্য 3টে ফর্মেটেই খেলা, তবে আপাতত আমি প্রেজেন্টে থাকতে ভালোবাসি, আমার মন্ত্র হচ্ছে বর্তমানে বাঁচো। কাল অবশ্যই আমরা ভাববো, তবে বর্তমানটা ঠিক থাকলে ভবিষ্যৎটাও ঠিক থাকবে, এটা অর্শদীপ আজকে বলেছেন। এবং অবশ্যই আগামীকাল তিনি আরও একবার তার সেরা ছন্দে ধরা দেবেন, এটুকু আশা রাখি। আরেকজনের কথা না বললেই নয়, মায়াঙ্ক যাদব। তিনিও কিন্তু সেই ওয়েস্ট দিল্লি থেকে উঠে আসা ক্রিকেটার, মতিনগর থেকে, তিনিও খেলবেন, এবং প্রথম ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন। প্রথম ওভারটা মিডেন, তারপরে ওভারে 3 রান, একই সঙ্গে মাহমুদুল্লাহর উইকেট, এত এক্সপিরিয়েন্স প্লেয়ারের উইকেট। আর 24টি বলের মধ্যে 17টি বল তিনি 140 কিলোমিটার প্রতি ঘন্টায় করেছেন এর আগের ম্যাচে, তাই সেই ফাস্ট ডেলিভারিগুলো আগামীকালও আসবে, এটুকু আশা রাখাই যায়। তার হাইয়েস্ট ছিল 149.9, আর আইপিএলে এই মায়াঙ্ক যাদব কিন্তু 150-এর উপরে বোলিং করেছেন, তাই রেয়ার ট্যালেন্ট অবশ্যই মায়াঙ্ক যাদব। আজকে নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের ক্যাপ্টেন, তিনি প্রেস কনফারেন্স করেছেন, তিনিও বলেছেন একটা কথা যে তিনি ভালো বোলার, তবে একটা মাইন্ড গেমও কিন্তু খেলেছেন। বলছে এরকম বোলার আমাদের নেটে অনেক রয়েছে, আমরা সামলে নেবো মায়াঙ্ক যাদবকে, তবে একই সঙ্গে বলেছেন যে মায়াঙ্ক যাদব ভালো প্লেয়ার, তাই একটা মাইন্ড গেমও কিন্তু চলছে। খুব ছোট্ট করে এরপর যে বিষয়টা জানতে চাইবো, যে বাংলাদেশের ক্ষেত্রে কালকের ম্যাচটা জেতার জন্য তাদের আলাদা কি স্ট্র্যাটেজি তারা কাজে লাগাতে পারে, কি হতে পারে সেটা? দেখো, কালকের ম্যাচটা ওদেরকে জিততেই হবে, না হলে এই সিরিজটা হেরে যাবে, তাই একদম অল আউট ঝাপাতে হবে। এবং 3টি বিভাগই, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, 3 বিভাগই কিন্তু কোনো লুফার্স লাগলে চলবে না। ভারত শক্তিশালী দল, বিশ্ব চ্যাম্পিয়ন দল, এবং অবশ্যই ভারতের বিরুদ্ধে জেতাটা অবশ্যই ভীষণ চ্যালেঞ্জিং, কিন্তু যদি বাংলাদেশকে জিততে হয় তাহলে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে। মানে অপরচুনিটি যেগুলো পাবে সেগুলো তো এনক্যাশ করবেই, কিন্তু মানে যারা সেরা তাদের কিন্তু অপরচুনিটি ক্রিয়েট করতে হয়, সেই জিনিসটা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তাদেরকে করতে হবে। আমি জানি না উইকেট কীরকম হতে চলেছে। এক সময় এই অরুণ জেটলি স্টেডিয়াম ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম বলা হতো, সেই সময় স্পিন সহায়ক উইকেট হতো। অনিল কুম্বলের ফেভারিট গ্রাউন্ড, তিনি রিটায়ারমেন্ট নিয়েছিলেন এই ফিরোজ শাহ কোটলা থেকে, হঠাৎই রিটায়ারমেন্ট নিয়েছিলেন। এই ফিরোজ শাহ কোটলার রূপটা কিন্তু এখন বদলে গিয়েছে। আমরা গত আইপিএলেও রানের ফেস্ট দেখেছি, 5টা ম্যাচ হয়, এবং আমি যদি ভুল না হই 8 টাইমস, মানে দুটো ইনিংস মিলে যদি দেখি তাহলে 10টা ইনিংসের মধ্যে 8 টাইমস কিন্তু 200-র ওপর স্কোর করে, তাই রানের ফেস্ট হবে, এটুকু আশা করাই যায়। রান হবে, একই সঙ্গে বোলারদের ক্ষেত্রেও কিছু অ্যাসিস্ট থাকবে, তাই একটা জমজমাট ম্যাচ হবে এই স্পোর্টিং ট্র্যাকে অরুণ জেটলি স্টেডিয়ামে, এটুকু আশা করাই যায়। অভিজ্ঞ একদমই তাই, আমাদের অবশ্যই এই ম্যাচের দিকে তো নজর থাকবেই, যে আগামীকাল ঠিক এই ম্যাচটায় কি হতে চলেছে। অবশ্যই আমরা তো স্টেডিয়াম বুলেটিনে আলোচনাতে থাকবোই খেলা নিয়ে, তবে এখন একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরছি, কোথাও যাবেন। 1x ব্যাট প্রেজেন্ট স্টেডিয়াম বুলেটিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে তো অবশ্যই নজর রাখতেই হচ্ছে আমাদেরকে, কারণ ইস্ট বেঙ্গলের কোচ কে হতে চলেছেন সেই নিয়ে একটা আপডেট রয়েছে। জয়জ্যোতি, একদমই এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যেটা ইস্ট বেঙ্গলের তরফ থেকে, ইস্ট বেঙ্গলের অনুরাগীরা অনেক দিন ধরেই ভাবছিলেন যে কে হতে চলেছেন পরবর্তী কোচ কার্লোস কুয়াদ্রাসের পর, তবে এই মুহূর্তে যে খবরটা আসছে সেটা জানিয়ে রাখি যে অস্কার ব্রুজো পরবর্তী কোচ হতে চলেছেন, এবং এটা কিন্তু প্রায় একদম নিশ্চিত হয়ে গিয়েছে। আরও একবার জানিয়ে রাখি যে 19 তারিখ ডার্বি, ইস্টবেঙ্গল মোহনবাগান একে অপরের মুখোমুখি হতে চলেছে। তার আগে এটা বড় ঘোষণা, অস্কার ব্রুজো
যিনি কোচিং করাবেন ইস্ট বেঙ্গলকে ডার্বির আগে তার নাম ঘোষণা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা অবশ্যই যিনি ফুটবল করেসপন্ডেন্ট রয়েছেন আমাদের স্বপন পাল, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। স্বপন দা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্বপন দা, এই মুহূর্তের কি আপডেট? অস্কার ব্রুজো কি নিশ্চিত ইস্টবেঙ্গল কোচ হচ্ছেন? জয়দী, এই মুহূর্তে সবথেকে বড় খবর ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে খুব সুখবর, এবং সেটা হচ্ছে আমাদের কলকাতা টিভিতে সবথেকে প্রথম খবর যে অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের কোচ হিসেবে পরবর্তী কোচে নিযুক্ত হলেন। 19 তারিখ ডার্বি আছে, তার আগে আজকে পঞ্চমী উৎসবের মুখেই এরকম ইস্টবেঙ্গল তার নতুন কোচ নিয়োগ করলেন অস্কার ব্রুজোকে। অস্কার ব্রুজোর নামটা বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, কারণ উনি কিন্তু ভারতে বেশ কয়েক বছর কোচ করেছেন এবং আইএসএল মুম্বাই এফসি যুক্ত ছিলেন, তার আগে আইবিকে মুম্বাই সিটি এফসি যুক্ত ছিলেন। এই মুহূর্তে বাংলাদেশে বসুন্ধরা কিংসে কোচিং করেছেন। ওনার সঙ্গে কোচিং একটা বড় সুবিধা হচ্ছে উনি বাংলাটাও বলতে পারেন এবং ভারতীয় ফুটবল সম্বন্ধে ওনার সমগ্র সব ধারণা আছে এবং ইস্টবেঙ্গল সম্বন্ধে সমস্ত ধারণা আছে। তাকে জেনে বুঝে, কারণ অস্কার ব্রুজোর সুবিধা হলো যে অস্কার ব্রুজোর টিমটা নিয়ে খোঁজ খবর রাখছিলেন কয়েকদিন ধরেই। ইস্টবেঙ্গলের যে সাম্প্রতিক পরিস্থিতি সেই সম্বন্ধেও উনি জানেন, যে প্লেয়ারদের পরিস্থিতি জানেন, কারণ 19 তারিখ ডার্বি ম্যাচ, তার আগে প্লেয়ারদের বুঝতে হবে, তাকে কোচিং অন্তত 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ সময় দিতে হবে। এই যে এখন আজকে 8 তারিখ মিনিমাম উনি পৌঁছাতে হয়তো যেদিন নামে হয়তো 7 থেকে 8 দিন সময় পান। এই 7 থেকে 8 দিনের মধ্যে প্রস্তুতির প্রথম ডার্বি ম্যাচ খেলতে হবে। সব থেকে বড় ব্যাপার, ইস্টবেঙ্গল কিন্তু এখন 4টে ম্যাচ হয়ে গেল, এখনো কিন্তু ইস্টবেঙ্গলের কাছে কোনো পয়েন্ট নেই। 0 পয়েন্ট নিয়ে ডার্বি ম্যাচে নামতে হবে ইস্টবেঙ্গলকে, এবং সেক্ষেত্রে কিন্তু অস্কার ব্রুজোর কাছে বড় একটা চ্যালেঞ্জ। একদমই স্বপন দা, এখানে একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম খবর কিন্তু ব্রেক করে কলকাতা টিভি, অস্কার ব্রুজো ইস্টবেঙ্গল কোচ হতে চলেছেন, প্রথম খবর কলকাতা টিভিতে। এরপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে অস্কার ব্রুজো বেশ কিছু কিন্তু টার্মস এন্ড কন্ডিশন দিয়েছিল। এরকম শোনা যাচ্ছিল যে ক্লেটন সিলভাকে ছেড়ে দিতে হবে, অন্য একজন ফুটবলারকে নিতে হবে তার বদলে। এই শর্তগুলো কি তার মানে ইস্টবেঙ্গল বক্রমে মেনে নিয়েছে? কি খবর রয়েছে? দেখো জানুয়ারিতে সেকেন্ড উইন্ডো, ফিফা সেকেন্ড উইন্ডো, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু খবর অনেকগুলো প্লেয়ার চেঞ্জ করবে, কারণ এই মুহূর্তে টিমের রক্ষণ থেকে একদম স্ট্রাইকার জোন কিন্তু অনেক দুর্বল আছে। সেক্ষেত্রে কিন্তু উনি চেঞ্জ করবেন এবং রফসান দা সিলভা, ব্রাজিলীয় রফসান দা সিলভা, উনি বসুন্ধরা কিংসে ওনার তত্ত্বাবধানে খেলেছেন এবং দুর্দান্ত পারফরমেন্স আছেন, তাকে নিয়ে অ্যাটাকিং এ জোর দেওয়াটা কিন্তু ওনার লক্ষ্য। সেক্ষেত্রে কিন্তু অনেকের সাথে পড়তে পারে, সুতরাং ওনার যে পছন্দের ছেড়ে দিতে পারে, ওনার পছন্দের কয়েকজন প্লেয়ারকে নিয়ে আসতে পারে বসুন্ধরা থেকে, এবং অন্যান্য ক্লাব থেকে যারা ফাঁকা আছে তাদের থেকে যোগ করতে পারে, কারণ উনি ভারতীয় ফুটবল সম্বন্ধে এবং ইস্টবেঙ্গল সম্বন্ধে এবং আইএসএল অন্যান্য টিম সম্বন্ধেও কিন্তু ওনার সমস্ত জানা হয়, কোন কোন প্লেয়ার এখন ফাঁকা আছে এবং কারা পারফরমেন্স ভালো করছে সেটা কিন্তু উনি নিজে পছন্দের সুযোগ পাবেন। হয়তো ডার্বির আগে পাবেন না, কিন্তু জানুয়ারিতে ফিফা সেকেন্ড উইন্ডো যখন খুলবে তখন কিন্তু বেশ কিছু প্লেয়ার নিয়োগ করবে। কিন্তু সবথেকে বড় ব্যাপার পুজোর ঠিক মুহূর্তে। অনেক ধন্যবাদ স্বপন দা, অনেক ধন্যবাদ। আরো একবার জানাচ্ছি যে ইস্টবেঙ্গলের কোচ ঘোষণা হয়ে গিয়েছে এবং ফার্স্ট ব্রেক অবশ্যই কলকাতা টিভির তরফ থেকে। অস্কার ব্রুজো প্রথম আমরা ব্রেক করি যে অস্কার ব্রুজো কোচ হতে চলেছেন ইস্টবেঙ্গলের, আর অবশ্যই সব জল্পনার অবসান। কি হয় আগামীতে, ইস্টবেঙ্গল কি জয়ের সরণিতে ফিরবে সেটা তো অবশ্যই সময় বলবে। এখনো পর্যন্ত এবারের আইএসএলে কিন্তু জয় অধরা ইস্টবেঙ্গলের, তাই জয়ের খোঁজে ডার্বিতে কি সেই জয়টা আসবে, মশাল কি জ্বলবে যুবভারতীতে, সব প্রশ্নের উত্তর কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো, দারুণ খবর অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। একদমই তাই, আর এইরকমই আরো অনেক খবরের আপডেট আছে খেলার, কোথাও যাবে না, একটা বিরতির সময় হয়েছে, ফিরছি আবার বিরতির পর, সঙ্গে থাকুন। আগামীকাল ভারত শ্রীলঙ্কা উইমেন্স ওয়ার্ল্ড কাপ রয়েছে, আমরা সেই নিয়েই কথা বলবো। জয়জ্যোতিদা রয়েছে আমাদের সঙ্গে। জয়জ্যোতিদা, এক্ষেত্রে ভারতের অবস্থানটা ঠিক কি হতে পারে, সেমিফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে অঙ্কটা ঠিক কি হতে পারে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ বলা যেতে পারে যে আগামীকাল হতে চলেছে ভারত শ্রীলঙ্কার মধ্যে। জিততে তো হবেই, মানে জেতাটা কিন্তু এনাফ নয়, বড় ব্যবধানে জিততে হবে। নেট রান রেটটা কিন্তু অনেকটাই পেছনে রয়েছে, মানে নেট রান রেটের নিরিখে ভারত, কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে 58 রানে হারতে হয়েছে হারমানপ্রীতদের। আমি এই মুহূর্তে অবস্থানটা বলে দিচ্ছি যে নিউজিল্যান্ড 1 নম্বরে রয়েছে 2.9 রেটিং নিয়ে, নেট রান রেট নিয়ে। একই সঙ্গে অস্ট্রেলিয়া 1.9 রেটিং নিয়ে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে। পাকিস্তান ভারতের কাছে হেরেও কিন্তু তৃতীয় স্থানে রয়েছে, তাদের নেট রান রেট হচ্ছে 0.555। ভারতের হচ্ছে 2টি ম্যাচের মধ্যে একটিতে জয়, একটিতে হার, আর
নেট রান রেট যদি বলি তাহলে -1.217, আর শ্রীলঙ্কা একটিও ম্যাচ জিততে পারেনি, -1.667। তাদের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়, তবে এতটা সহজ কিন্তু হবে না। এই শ্রীলঙ্কা কিন্তু এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারিয়েছিল এবং তাদের যিনি ক্যাপ্টেন সেই চামারা আথাপাতু ভীষণভাবে কিন্তু তিনি ভীষণভাবে কিন্তু দক্ষ বড় ম্যাচ বের করার ক্ষেত্রে। তাই আজকে ভারতীয় ক্রিকেটাররাও যারা গত ম্যাচে ভালো পারফর্ম করেছেন, শ্রেয়াঙ্কা বা অরুন্ধতী রেড্ডি, তারাও কিন্তু সমীহ করছেন এই শ্রীলঙ্কান ক্যাপ্টেনকে। তাই জমজমাট ম্যাচ হবে, তবে ভারতের জন্য এটাই বলবো যে বড় ব্যবধানে জয়, শুধু জয়ে কোনো লাভ হবে না, কারণ প্রথম ম্যাচের ধাক্কাটা কিন্তু এই শ্রীলঙ্কা ম্যাচে এসে এই প্রভাবটা দেখা যাচ্ছে। একদমই আমাদের নজর থাকবে সেই ম্যাচের দিকে। তবে এই মুহূর্তে সাকিব আল হাসান তিনি আবারও একবার খবরের শিরোনামে, কি এমন ঘটলো? একদমই, সাকিব আল হাসান সবসময় এই টপিকে থাকেন, আর আরও একবার টপিকে চলে এসেছেন সাকিব আল হাসান। জানিয়ে রাখি যে তিনি কিছুদিন আগেই তার মনোবাঞ্ছা, তার কি ইচ্ছে সেটা কিন্তু প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন মিরপুরে তিনি শেষ টেস্ট ম্যাচ খেলতে চান, এবং যা আপডেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ যেটা জানাচ্ছেন যে তাদের মধ্যে গতকাল পরিচালন পর্ষদের একটা বৈঠক হয় এবং সেটা কিন্তু ইতিবাচক দিকে যায়। তারা কন্টিনিউয়াসলি সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে, এবং তিনি বলছেন যে সাকিব আল হাসানের যে ইচ্ছেটা রয়েছে যে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি শেষ টেস্ট খেলতে চাইছেন, সেটা হওয়ার জোরালো সম্ভাবনা কিন্তু রয়েছে। সেটা ফারুক আহমেদ বিসিবি প্রেসিডেন্ট জানাচ্ছেন। অর্থাৎ কিছু তো হয়েছেই আন্ডারস্ট্যান্ডিং, এবং নিরাপত্তার ব্যাপারে যেটা বিসিবি হাত তুলে দিয়েছিল যে কাউকে মানে কোনো ইন্ডিভিজুয়ালকে সুরক্ষা দেওয়া বিসিবির কাজ নয়, সেটা আগে বলেছিলেন। তবে এই মুহূর্তে সমীকরণ কিন্তু বদলেছে। অভিক, ছোট্ট করে জানতে চাইবো দিস ডে দ্যাট ইয়ারে আজকে স্পেশাল জাহির খান জাহির খানের জন্মদিন 1978 সালে তার জন্ম হয় আজকের দিনই। অনেক অনেক শুভেচ্ছা জাহির খানকে। আর জাহির খান বললে কি বলবো, মানে অনেক ভালো ভালো তার স্পেল মনে পড়ছে, বিশেষ করে সেই 2000 সালে স্টিওয়ার যে উইকেটটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিনি বিশ্বকাপে তিনি যে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেটা যেন এখনও চোখের সামনে ঝলসে উঠছে। জাহির খান খুব ভালো থাকুন, আর যা দিয়েছেন আপনি ভারতীয় ক্রিকেটকে সেটার জন্য যে ইমেন্স কন্ট্রিবিউশন রয়েছে জাহির খানের, সেটার জন্য অবশ্যই আমরা সারা জীবন তাকে মনে রাখবো। আর খুব ভালো থাকুন, এটুকুই চাইবো। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আপনারা দেখছিলেন 1x ব্যাট প্রেজেন্ট স্টেডিয়াম বুলেটিন। আজকের মতন এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাক কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।